করে বলে দিতে চাই, আপনারা আমাদের হাই কমিশনে হামলা করেছেন, আমরা চাইলে কিন্তু তার প্রতিবাদ প্রতি উত্তর দিতে পারতাম, কিন্তু আমরা সেই কাজটি করিনি। আমরা অত্যন্ত সহনশীল একটি জাতি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি বলেই বাংলাদেশের কোথাও একজন হিন্দুর গায়েও কেউ হাত দেয়নি। আর সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি বলেই বাংলাদেশের কোন মন্দিরে বাংলাদেশের কেউ হাত দেয়নি। কারণ আমরা এখান থেকে বলতে চাই, বাংলাদেশের কোন হিন্দুর বাড়ি যদি ভেঙে থাকে তাহলে এটি ভারতের কোন গোয়েন্দা সংস্থার দ্বারাই হয়েছে। বাংলাদেশের কোন হিন্দু যদি নির্যাতিত হয়ে থাকে তাহলে এটি আওয়ামী ফ্যাসিবাদের লোকরাই করেছে। আমরা অতীতেও দেখেছি, যখনই কোন মন্দির ভেঙেছে সেখানে ছাত্রলীগের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। আমরা অতীতেও দেখেছি, যখনই কোন হিন্দু নির্যাতিত হয়েছে, তার বাড়ি যখন হয়েছে সেটি যুবলীগ বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কেউ করেছে, এমন পত্রিকায় সেটি প্রমাণিত। কিন্তু আপনারা সেই বিষয়টিকে প্রকাশ না করে আপনারা বাংলাদেশে এখন নতুন করে মৌলবাদের উত্থান দেখছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আপনারা যদি হিন্দু, বিজেপিকে আমরা বলে দিতে চাই, আপনারা যদি হিন্দুত্ববাদী সরকার হয়ে হিন্দুদেরকে প্রমোট করতে পারেন তাহলে বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি, সুতরাং এখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, সেটি নিয়ে আপনাদের মাথা ব্যথা হওয়ার কারণ থাকতে পারে না। ভাইয়েরা, আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, ভারতের ইতিহাসের সাথে মুসলমানদের ইতিহাস জড়িত। ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারতের এই সৃষ্টির পেছনে সবচেয়ে বড় অবদান মুসলমানদের। সুতরাং আপনারা আমাদের যদি রক্তচক্ষু দেখেন তাহলে আমরা আপনাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করব। আপনারা যদি আমাদের রক্তচক্ষু দেখান তাহলে আমরাও বলবো যে ভারতের অনেক ধর্মীয় মুসলমানদের যে প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করেছে তার জন্য আপনাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি বাংলাদেশকে আপনারা অস্থির করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন ভারতে অসংখ্য মুসলমান রয়েছে, আপনারা শান্তিতে থাকতে পারবেন না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের হাই কমিশনে আপনারা হামলা করেছেন, এরপর যদি এমন দুঃসাহস আপনারা দেখান তাহলে মনে রাখবেন বাংলাদেশের 18 কোটি মানুষ এবং পার্শ্ববর্তী যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছে তাদেরকে নিয়ে ভারতের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলব এবং সেক্ষেত্রে ভারতের অখণ্ডতাও ঠিক থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আজকের এই সমাবেশ থেকে আবারও আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, খবরদার বাংলাদেশকে নিয়ে খেলবেন না। বাংলাদেশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে এসেছে। 5ই আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সকল দল মত নির্বিশেষে সকল মানুষ এখানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। সুতরাং এই আন্দোলনে আপনি ওই আওয়ামী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে এখানে বসিয়ে আবার কোন উদ্দেশ্য হাসিল করবেন, এইটি একটি দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচিত হয়েছে, এই কবর আর পুনরুজ্জীবিত হবে না ইনশাআল্লাহ। ভাইরা, আমরা ভারতকে আরো বলতে চাই, আপনারা আপনাদের দেশের শান্তি এবং স্থিতি ঠিক রাখুন। বাংলাদেশ নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান সহ সবাই শান্তিতে আছি। আমরা গতকালকে দেখলাম একটি টেলিভিশনে একজন মহিলা ভারতে যাচ্ছিলেন, ভারতে যাওয়ার পথে টেলিভিশন চ্যানেলগুলো তাকে জোর করে ধরে বলছে যে তাকে মোটিভেশন চালাচ্ছিল যে আপনি বলেন যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। তাকে জোর করে বলানো হয়েছে যে তাকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, তাকে এখানে জোর করে পাঠানো হয়েছে। তার পরক্ষণই দেখলাম তার আত্মীয় স্বজনরা টেলিভিশনে বিবৃতি দিয়েছে যে না, আমরা এখানে খুব শান্তিতে আছি, নিরাপদে আছি। এবং ওই মহিলা ভারতে থেকেই আবার বাংলাদেশের টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে আমাকে ভারতীয় টেলিভিশনগুলো জোর করে এই কথা বলিয়েছে। সুতরাং এগুলো স্পষ্ট, ভারত আপনি সাবধান হয়ে যান, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে খেলবেন না। আমরা কিন্তু এটি বরদাস্ত করব না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করে। আমরা তাদের নিয়ে একটি আগামীর সুন্দর সোনার বাংলা গঠন করতে চাই। এক্ষেত্রে যদি আপনারা বাধা হয়ে দাঁড়ান, কোন ফ্যাসিবাদী শক্তি বাধা হয়ে দাঁড়ায়, তাকে কিভাবে লুকিয়ে দিতে হয় 5ই আগস্ট আমরা দেখিয়ে দিয়েছি। প্রয়োজন হলে আবার জীবন দেব, তবুও বাংলাদেশের অখণ্ডতার মধ্যে কাউকে হাত দেওয়ার দুঃসাহস আমরা দেব না ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অসাধারণ বক্তব্য রাখার জন্য। আমরা ভয়েস অফ টাইমসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পর্যায়ে আমাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী এবং
দুঃশাসনের বিরুদ্ধে আইনজীবী হিসেবে যিনি বারবার লড়াই সংগ্রাম করেছেন এবং ভয়েস অফ টাইমসের অন্যতম সংগঠক অ্যাডভোকেট পারভেজ হোসেন। আমি অ্যাডভোকেট পারভেজ হোসেনকে এ পর্যায়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভয়েস অফ টাইমস কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি বন্ধুবর ফারুকুল ইসলাম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, যোদ্ধা ডক্টর হেলাল উদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার, আজকে দুটো বিষয় বলতে চাই। শুরুতে 5ই আগস্টে যেটি হয়েছে সেটি একটি বিপ্লব। বিপ্লবোত্তর ভাবে আমাদের জন্য যেটা খুব জরুরি ছিল সেটা হচ্ছে একটি বিপ্লবী সরকার। আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলছেন, কেয়ারটেকার সরকার বলছেন, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই কোনোভাবেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদেরকে অনতিবিলম্বে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে বিশ্বব্যাপী যেটি ঘটে সেটি হচ্ছে চলমান যে সংবিধান সেটিকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। 5ই আগস্টে এদেশের ছাত্র জনতা আমাদের যে শেখ মুজিবুর যে সংবিধান ছিল যেটাকে কাটা ছেঁড়া করে নষ্ট ভ্রষ্ট করে দেওয়া হয়েছিল, সেই সংবিধানের উপর এই সরকার চলতে পারে না। একজন আইনজীবী হিসেবে আমরা এই সরকারে আবারও বলছি, সময় ফুরিয়ে যায়নি। এখনই একটি প্রোক্লেমেশন ঘোষণা করা হোক, এই সরকারকে বিপ্লবী সরকারের রূপ দেওয়া হোক, তা না হলে এর পরিণতি ভালো নাও হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই সরকার, এই ছাত্র জনতার যে অভ্যুত্থানের ফসলের সরকার, আজকে আপনারা যারা ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, তাদেরকে বারংবার স্মরণ করে দিতে চাই, এই ছাত্র জনতার অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানের ফসল হচ্ছে আজকে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থানের যে ভূমিকা জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত প্রতিদিনকার যে রোজকার যে রোজ নামটা আজকে থেকে এটা শুরু হতে পারে, শুরু হওয়া দরকার। সেটা হচ্ছে এই প্রতিটি টিভি চ্যানেলে, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রতিটি খবরের আগে, প্রতিটি সংবাদের আগে একটি সময় ধরে, সেটি 2 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে, জুলাই এবং এই জুলাই অভ্যুত্থানের, এই অগাস্ট অভ্যুত্থানের প্রতিনিয়ত খবর প্রচার করা বাধ্যতামূলক করা হোক। আপনি যদি ভুলে যান এই জুলাই অভ্যুত্থানের কথা, যদি ভুলে যান অগাস্টের কথা, আপনার এই বিপ্লব বিপর্যস্ত হতে, পরাজিত হতে খুব বেশি সময় দরকার হবে না। এই ভোলা মনের মানুষগুলোকে প্রতি মুহূর্তে জুলাই এবং অগাস্টের অভ্যুত্থানের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকেই একটি প্রজ্ঞাপন জারি করা হোক। প্রতিটি প্রিন্ট মিডিয়ায়, প্রতিটি সংবাদের পাশে একটি অবস্থান থাকবে, একটি ঘটনা করা থাকতে হবে এবং একইভাবে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতেও এটি থাকা বাঞ্ছনীয়। যদি এটি আমরা প্রতিদিনকার এই সংগ্রামকে, এই জনগণকে যদি স্মরণ করিয়ে দিতে ব্যর্থ হই, আন্দোলন ব্যর্থ হতে বাধ্য হতে পারে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সেটি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ইসকন। আজকে আপনি দেখেন এখানে ইসকন একজন গ্রেপ্তার হয়েছেন কোন নতুন মামলায়, যাকে গ্রেপ্তার করে, যেটা অন্য সরকার করত, কাউকে গ্রেপ্তার করে পুরনো কোন আইনে নতুন করে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হতো। এখানে তা ঘটেনি। চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে পূর্বের একটি মামলা, যে মামলা সে ইজাহারভুক্ত আসামি, সেই মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে যে ভাঙচুর করা হয়েছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, এবং সবচেয়ে দুঃখজনক হল সাইফুল ইসলাম আলিম, আমার প্রিয় ভাই, আমার বন্ধু, আমার সুপ্রিম কোর্ট বারের মেম্বার, তাকে যে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কেন করা হয়েছে? বুধের পিণ্ডি বুধের গায়ে চাপিয়ে দেওয়া নয়, গোটায় স্থিতিশীল একটি বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য আদিত্য হত্যা করা হয়েছে।
ঠিক একইভাবে কোন প্রকার উস্কানি ছাড়া, কোন প্রকার তাদের পছন্দনীয় নয় এমন কোন ভূমিকা ছাড়াই আগরতলায় আমাদের হাই কমিশনে আক্রমণ করা হয়েছে। এই সব কিছু ঘটনাগুলো একটি সরকারকে, আমাদের বর্তমানে স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য কোনো উপায় করে কিনা এগুলো ভেবে দেখবার বিষয় আছে। একইভাবে সবচেয়ে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই আজকে বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনে সকল জায়গায় পতিত স্বৈরাচারের পতিতরা এখনো বসে আছেন। আমাদেরকে 4 মাসে অনেক সময়, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এখন শেষ হতে যাচ্ছে। আমরা এখনো দেখছি পতিত স্বৈরাচারের দোসররা নানান জায়গায় বসে থেকে, ঘাপটি মেরে থেকে নানানভাবে সমস্যা শুরু করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে শুরু করে সচিবালয় সকল জায়গায় এরা ঘাপটি মেরে বসে আছে। নানান জায়গায় সুযোগ পেলেই সরকার বিরোধী অবস্থানে তারা আত্মপ্রকাশ করছে। আমরা সরকারের কাছে আবারও বলতে চাই, রিপিটিশন করতে চাই, দয়া করে আজকেই একটি প্রোক্লেমেশন ঘোষণা করা হোক, একটি বিপ্লবী সরকারের রূপ দেওয়া হোক। এই সংবিধানকে ছিঁড়ে কেটে টুকরে বুড়িগঙ্গে ফেলে দিয়ে একটি নতুন সংবিধান রচনা করা হোক জনগণের ম্যান্ডেট নিয়ে। একইভাবে যারা যেখানে এই উস্কানি দিচ্ছেন, সবচেয়ে দুঃখ লাগে কখন জানেন? আপনি দেখবেন গোটা ভারতে, আমি হিন্দু সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ভালোবাসা রেখে বলছি, ভারতবর্ষের ইতিহাসে হিন্দুরা কখনোই মুসলমানদের উপরে বিজয় হতে পারেনি, কখনোই বিজয় হতে পারেনি। যখন বিজয়ের কোন চিহ্ন, সেটা 65 বলে 78 মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে কেটে ফেলেছে, বিজয় লাভ করেছে। এককভাবে হিন্দুরা কোনদিন আমাদের উপর বিজয় লাভ করতে পারেনি। এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মানসিকতা। আজকে দেখবেন যে গোটা ভারতবর্ষ, আজকে যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি, এই শৃঙ্খলা সুতরাং এই ভারতবর্ষের সবচেয়ে বড় অবদান ছিল মুসলিম শাসকদের, মোগলদের। আজকে দেখবেন কোথাও কিছু খুঁজে পায় না। কি খুঁজে পায়? সবগুলো মসজিদ যেগুলো 400-500 বছর বয়স, সেই মসজিদের নিচে তার একটি মন্দির খুঁজে পায়। কোথাও কিছু খুঁজে পায় না। খুঁজে পায় কোথায়? মন্দিরের নিচে মসজিদ হয়েছে, মসজিদের নিচে মন্দির হয়েছে, মন্দির ওখানে থাকার কারণে মসজিদকে ভেঙে ফেলতে হবে। এই দুরাচার, এই মনোভাব তাদেরকে মনোবৃত্তি থেকে বের হয়ে আসতে হবে। সো আমাদের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস। আমরা 71-এ যেমন বিজয় লাভ করেছি, আমরা অগাস্টে বিজয় লাভ করেছি। সো ভারতের এই যুদ্ধের ভয় আমাদেরকে কখনোই জমাতে পারেনি। আমরা শুধু এটুকু বলতে চাই, নেপালের মতো একটি হিন্দুত্ববাদী দেশ যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে, ভারতের শিক্ষা নেওয়া উচিত। বাঙালিকে এই হিন্দুত্ববাদের ভয় দেখে কোন সময় নৃত্য করা যাবে না। বাঙালি কোন সময় নৃত্য হয়নি, আর মুসলমানরা প্রশ্নই আসে না। তো আমাদেরকে আমাদের অবস্থান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিনয়ের সাথে বলছি, আমাদের কোনোভাবেই কূটনৈতিক মিশনগুলোতে আমাদের মুসলমানদের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে যারা যেখানে ভূমিকা রাখার কথা, যদি কোনোভাবে আমাদের কোন মিশনগুলো সেই ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং একই সাথে গোটা ফরেন মিশনকে আমাদের দৃষ্টিভঙ্গি এবং জনতার দৃষ্টিভঙ্গিকে বুঝে পরিষ্কার করতে হবে। বাঙালি, বিশেষ করে বাঙালি মুসলমান মাথানত করবার নয়। আমরা আশা করছি ইন্ডিয়া যেভাবে বুঝেছে, আমরা আমাদের এই বাংলাদেশের যারা যেখানে যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কোন অবস্থাতেই এই 57,000 বর্গ কিলোমিটার মধ্যে 1 ইঞ্চি ছাড় দেওয়ার জন্য এই বাঙালিরা কোনোভাবে ছাড় দেবে না। এবং সেই দিনের জন্য আমরা অপেক্ষায় থাকলাম, যেদিন আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রমাণ করতে পারবো, কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, শুধু ভারত নয়, এই অঞ্চলের যে কোনো দেশের চেয়ে বাঙালি শ্রেষ্ঠত্ব, বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অসাধারণ সময় উপযোগী আশা জাগিয়ে বক্তব্য রাখার জন্য। সাংবাদিকদের রুটি রুজি আদায়ের রাজপথের অন্যতম বীর সিপাহসালার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন টিউএদের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় সাংবাদিক নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সাংবাদিক নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম।
আচ্ছা আচ্ছা, আমরা একটু আলতাফ, আমাদের কর্মজীবী দলের সভাপতি আমি আলতাফ হোসেন সরকারকে এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। ভয়েস অফ টাইমস কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার যুব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের আলোচনায় আলোচকবৃন্দ, বিভিন্ন মিডিয়ার ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ নিয়ে যেভাবে ষড়যন্ত্র চলছে, আমি একটি প্রতিবাদ জানাই। সেটা হলো, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু, ভারতের জনগণ আমাদের বন্ধু। কিন্তু আজকে বাংলাদেশে আমাদের কিছু মিডিয়া ভাইরা, ভারতের কিছু মিডিয়া ভাইরা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের সার্বভৌমত্ব দেশ, স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে ষড়যন্ত্র করছেন, আজকে সেই আওয়ামী লীগের পুনরুত্থান ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছেন। আমরা এই ষড়যন্ত্র প্রতিবাদ জানাই। বাংলাদেশ নিয়ে যারা ছিনিমিনি খেলবেন, বাংলাদেশকে নিয়ে যারা অপপ্রচার করবেন, বাংলাদেশের মাটিতে ভাই নাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। বাংলাদেশের জনগণ শান্তিতে আছেন, বাংলাদেশের মানুষ শান্তিতে আছেন। বিগত 16টি বছর বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষকে যেভাবে কষ্ট দিয়েছেন, যেভাবে মিথ্যা মামলা দিয়েছেন, যেভাবে গুম করেছেন, যেভাবে খুন করেছেন, আজকে বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনাকে দেখতে চায় না, আওয়ামী লীগকে দেখতে চায় না, এই অপপ্রচার দেখতে চায় না। তারা শান্তিতে আছে। তাই ভারতে বসে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনারা আমাদের বন্ধু, বাংলাদেশের জনগণ আজকে বাংলাদেশে শান্তিতে বসবাস করবেন, শান্তিতে থাকবে, এটাই আপনাদের চাওয়া থাকা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের কর্মজীবী মানুষ এটাই মনে করে। সবাইকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভয়েস অফ টাইমসকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের এই কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সবাই আপনারা আমাদের সাথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা প্রেস ক্লাবের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনপ্রিয় সাংবাদিক মমিন হোসেন। আমরা তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যতম সহসভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক নেতা রাশিদুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের ভারতের আগ্রাসনের প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের মাননীয় প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির চেয়ারপারসনের চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত আছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ভাই উপস্থিত আছেন। বিএনপির সহসভাপতি মহসিন ভাই সহ, ঈসা ভাই সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা সময়োপযোগী বিষয়ের উপরে আজকে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য আমি এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা,
ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু প্রতিনিয়ত শেখ হাসিনা যে সকল চুক্তি করেছিল ভারতের সাথে, সেই চুক্তি ভঙ্গের আতঙ্কে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে শেখ হাসিনা যত চুক্তি করেছিল, এই চুক্তি থাকবে কি থাকবে না, এই জন্য আতঙ্কে ভুগতেছে ভারত। আর সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু আপনারা দেখেন আমাদের দেশকে তারা কিভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যাচার করে ভারতের মিডিয়ায় বাংলাদেশের মানুষ, হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়কে নিয়ে যে কাল্পনিক রচনা লিখতেছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের হিন্দু সমাজ বারবার মানববন্ধন করে, বিক্ষোভ করে, সাংবাদিক সম্মেলন করে জাতিকে জানাচ্ছে যে আমরা শান্তিতে আছি, ভালোভাবে আছি, তারপরেও তারা মিথ্যাচার করছে। আমি এর নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এইসব মিথ্যাচার বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি এই দেশের প্রতিটি নাগরিক আজ ঐক্যবদ্ধ, সেটা প্রমাণ করেছে। এই জাতির কাছে আহ্বান জানাচ্ছি, ভারতের অ্যাগ্রেশনের বিরুদ্ধে প্রস্তুত হন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না। আমরা বেঁচে থাকতে ভারতের কোনো দাসখত মেনে নেব না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় রাশেদুল হক। তিনি শুধু ভালো লেখনে না, অনেক ভালো বলেন। আমাদের কর্মজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা সহ যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সাংবাদিকদের জাতীয় সংগঠন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্যতম সহসভাপতি এবং ফটো জার্নালিস্ট সাংবাদিকের একসময় তুখর সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, আমাদের মহসিন হোসেন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ভাই ও বোনেরা, আমরা গত 15 বছরে হাজার হাজার লোকের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত আজকের এই স্বাধীনতা এবং গণতন্ত্র, এই গণতন্ত্র রক্ষা করা আজকে আমাদের সকল সুনাগরিকের দায়িত্ব। আমরা জাতীয় স্বার্থে সার্বভৌমত্ব রক্ষায় জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধভাবে এই ভারতের নির্জলা মিথ্যা প্রচারের প্রতিবাদ করতে সোচ্চার ভূমিকা রাখব। এবং আমি মনে করি এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে ভারতে বসে এই অপপ্রচার চালিয়ে আমাদের ঐক্যকে বিনষ্ট করতে চাচ্ছে, আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে নিতে চাচ্ছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে আমরা 5ই আগস্ট তা প্রমাণ করেছি যে জনগণ গণতন্ত্র চায়, জনগণ সাম্য এবং ঐক্য চায়। আজকে শুধু আপনারা যদি শুধু ইতিহাস পর্যালোচনা করেন ভারতের ভূমিকা কি ছিল, 71 সালে ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে, কথা সত্যি। কিন্তু 72 সালে ভারত মুজিব সরকারের সাথে যে গোপন চুক্তি করেছিল 25 দফা অসম চুক্তি, সেই চুক্তি কিন্তু বাতিল করতে পারেনি মুজিব সরকার। মুজিব সরকারের পতনের পরে নতুন করে আবার এই ফ্যাসিস্ট হাসিনা সরকার গত 15 বছরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অসম চুক্তি করে রেখেছে। সেটা রক্ষা করার জন্য ভারত আমাদের উপরে নানানভাবে রাজনৈতিক উস্কানি সহ এই অপপ্রচার চালাচ্ছে। এই বাংলাদেশ হচ্ছে একটি সম্প্রীতির দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ। এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত এবং সত্য। কে না জানে এই দেশে হিন্দু মুসলমানরা একসাথে চলে, একসাথে উঠে বসে, একসঙ্গে কাজ করে। আজকে আমাদের কাছে এই সংখ্যালঘুদেরকে নিয়ে নানান অপপ্রচার চালিয়ে আমাদের ঐক্যকে বিনষ্ট করতে যাচ্ছে, আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করতে যাচ্ছে। আসুন আমরা সকল নাগরিক ঐক্যবদ্ধভাবে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং সংগ্রামে সবাই অংশগ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন
সাংবাদিকদের রুটি রুজি আদায়ের রাজপথের অন্যতম বিশৃঙ্খলায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন বিরোধের সংগ্রামী সভাপতি, বারবার নির্বাচিত সাংবাদিকের সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমানে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জনপ্রিয় সাংবাদিক নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম। আগরতলায় বাংলাদেশি উপ হাইকমিশনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভয়েস অফ টাইমস কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সভাপতি, ভয়েস অফ টাইমসের সভাপতি জনাব ফারুকুল ইসলাম, প্রধান অতিথি এখনো রাস্তায় আছেন, অল্প সময়ের মধ্যেই এসে পৌঁছবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডক্টর এজেএম জাহিদ অল্প সময়ের মধ্যে পৌঁছবেন আশা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত আছেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজপথের অন্যতম লড়াকু সৈনিক জনাব আব্দুল্লাহিল মাসুদ, উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী যার বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন অ্যাডভোকেট পারভেজ হোসেন সহ সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা, আজকে যে বিষয় নিয়ে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, আমি এই সমাবেশে শুধু দু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা জানেন 1757 সালে এই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল কিছু কুচক্রী মির্জাফরের ষড়যন্ত্রের কারণে। 200 বছরের আন্দোলনের পরে 1947 সালে সেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। সেই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত, ভারতের প্রতিটি রাস্তায় রাস্তায়, প্রতিটি স্থাপনার নিচে মুসলমানদের রক্ত খুঁজে পাবেন এখনো আপনারা। ভারতের প্রতিটি স্থাপনার সাথে মুসলমানদের রক্ত, মুসলমানদের শ্রম, মুসলমানদের ঘাম রয়েছে। প্রিয় উপস্থিতি, আমি স্মরণ করিয়ে দিতে চাই 200 বছর স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পরে, 200 বছর ইংরেজদের গোলামির পরে 1947 সালে যখন স্বাধীন হয়েছে, এরপরে সেই স্বাধীনতা অর্জনের জন্য যে রক্ত দিতে হয়েছে, সেই স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি। এরপরে 1947 সালে যখন ভারতবর্ষ আবার স্বাধীন হয়, পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হয় এবং ভারত ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয়, সেই স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত রয়েছে। এরপরে আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা এমনি এমনি আসেনি, অনেক রক্তের মধ্য দিয়ে এই স্বাধীনতা এসেছে। আপনারা এই স্বাধীনতা 71 সালে পাওয়ার পরে এই স্বাধীনতাকে আমরা হারিয়েছিলাম, গণতন্ত্র দেশ থেকে আবার হারিয়ে গিয়েছিল। উপস্থিতি, আবার 1975 সালে আমরা আংশিকভাবে স্বাধীনতা ফিরে পেয়েছিলাম। সে স্বাধীনতা বেশি দিন স্থায়ী হতে পারেনি, আবার সেই স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। আমরা সেই স্বাধীনতা আবার রক্ত দিয়ে 1990 সালে ফিরিয়ে এনেছিলাম, একটি গণ অভ্যুত্থানের মধ্যে স্বৈরাচারকে পতনের পরে। এরপরে সেই স্বাধীনতা অর্জনের পরে আবার আমাদের বিদেশি ষড়যন্ত্রের কারণে সেই স্বাধীনতাকে আমাদের হারাতে হয়েছিল। এরপরে সর্বশেষ দেশে ফ্যাসিবাদী সরকার যখন আসন গেড়ে বসলো, দীর্ঘ 16 বছরের আন্দোলনের পরে এই 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং ওই আমাদের প্রতিবেশী ভারতকে বলতে চাই, আমাদের তো একটি উপ হাই কমিশনে হামলা করে বাংলাদেশকে আপনারা পরাধীন করবেন, বাংলাদেশকে ভয় দেখিয়ে আপনারা ফ্যাসিবাদকে আবার বাংলাদেশে ঢুকিয়ে দেবেন, এটি দিবা স্বপ্ন। এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে ফ্যাসিবাদকে আমরা তাড়িয়ে দিয়েছি, যে ফ্যাসিবাদ আপনাদের কাছে আশ্রয় নিয়েছে, এই ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না। আমরা শাসকদেরকে বলে দিতে চাই, এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন,
তাদেরকে বলে দিতে চাই, এর মধ্যে কেউ কেউ সেই ফ্যাসিবাদকে নিয়ে ঘর সংসার করবার স্বপ্ন দেখছেন, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিতে বলতে চাই যে এই ফ্যাসিবাদের সাথে আমাদের কোনো প্রেম নেই, তাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নেই। তাদের সাথে যদি আপনারা ঘর সংসার করতে চান, আপনাদেরকেও ভারতে তাড়িয়ে দেওয়া হবে। সুতরাং আসুন, বাংলাদেশের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, রক্ত দিয়ে যে স্বাধীনতা ফিরিয়ে এনেছি, যে গণতন্ত্রের অধিকার আমরা ফিরিয়ে এনেছি, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে এনেছি, এই স্বাধীনতা স্থায়ী করবার জন্য প্রয়োজন আরেকটি যুদ্ধ করব, প্রয়োজন আবার রক্ত দেব এই বাংলাদেশের মাটিতে। তারপরেও ফ্যাসিবাদদেরকে দেশে ফিরে আসতে দেব না, কথা অত্যন্ত পরিষ্কার। সুতরাং আসুন, যে আন্দোলন শুরু হয়েছে, আমরা যে আন্দোলনে সফলতা অর্জন করেছি, এই আন্দোলনকে, এই স্বাধীনতাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাইনি, আমরা শান্ত হইনি, শান্ত হব না। সুতরাং আসুন, আমরা যেই জাতীয় ঐক্য গড়ে তুলেছি, এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুশৃঙ্খল জাতিতে, সুশৃঙ্খল দেশে পরিণত করবার জন্য আমাদের এই ধারা অব্যাহত রাখি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি সাহসী, সময় উপযোগী, বিরোচিত বক্তব্য রাখার জন্য সাংবাদিক নেতা মোহাম্মদ শহীদুল ইসলামকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিনিয়র যুগ্ম মহাসচিব, বিশিষ্ট গবেষক ও চিন্তক, আমাদের অত্যন্ত প্রিয় নেতা আব্দুল্লাহিল মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, বিশেষ করে আগরতলা বাংলাদেশের হাই কমিশনে উগ্রবাদী, ফ্যাসিস্ট, ফান্ডামেন্টালিস্ট হিন্দুদের আক্রমণের প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, ভয়েস অফ টাইমসের সভাপতি ফারুকুল ইসলাম আজকে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার এ.জে.এম. জাহিদ হোসেন। আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণের নায়েবে আমির, বিশিষ্ট আইনজীবী ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং আমার সহকর্মী সাংবাদিক ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ভারত সম্পর্কে, কারণ বাংলাদেশে যে সীমান্ত, এই সীমান্ততে মিয়ানমারের কিছু অংশ বাদ দিলে এবং বঙ্গোপসাগর বাদ দিলে বাকি পুরো অংশটা জুড়ে ভারত বেষ্টন করে আনছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, এই ভারতের আচরণ হওয়া উচিত ছিল বাংলাদেশের সাথে বন্ধুসুলভ সম্পর্কে, বন্ধুসুলভ আচরণে। কিন্তু আপনারা যদি দেখেন ইতিহাস, আপনারা যারা এই প্রজন্মের এবং এই প্রজন্মের পূর্বে যারা, তারা যদি ইতিহাস পর্যবেক্ষণ করেন, দেখবেন বাংলাদেশের সবচেয়ে শত্রু ভাবাপন্ন দেশটি হল ভারত। তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারা বাংলাদেশকে সিকিম এবং ভুটানে পরিণত করতে চায়। আপনারা দেখেন যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছিল, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু স্বাধীনতা পরবর্তী তাদের আচরণ দেখেন, তাদের ব্যবহার দেখেন, তারা বাংলাদেশকে ২৫ বছর গোলামী চুক্তিতে পরিণত করেছিল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হতো ভারতের পররাষ্ট্রনীতির মাধ্যমে। বাংলাদেশের মুসলিম রাষ্ট্রের সাথে বাংলাদেশ সম্পর্ক যাতে ভালো না হয়, সেই জন্য ভারতের এম্বার্গো ছিল। আপনি দেখেন যে ভারত বাংলাদেশের সব বিষয়ে ভারত না তোলাবার চেষ্টা করেছে এবং বাংলাদেশ থেকে শুধু নিয়েই গেছে, বাংলাদেশকে কিছু দেয়নি। সাম্প্রতিককালে পলাতক শেখ হাসিনার উক্তি দেখেন, সে বলেছে যে বাংলাদেশকে, ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন স্মরণ রাখবে। কিন্তু দেখেন স্বাধীনতার পরবর্তী
56 বছর বা 52 বছরের ইতিহাসে আপনি দেখেন বাংলাদেশকে কিচ্ছু দেয় না ভারত, বিশেষ করে ফারাক্কা বাঁধ, সেই বাঁধের সমাধান এখনো সমস্যার সমাধান হয়নি। বিপাইমুখী বাঁধ দিয়েছে, বাংলাদেশকে ষড়যন্ত্র করেছে। এবং বিশেষ করে আপনি দেখেন যে বিশেষ করে তারা শুধু শেখ হাসিনা এবং শেখ মুজিব ছিল তাদের বন্ধু। শেখ হাসিনার ভারতের সাথে সম্পর্ক কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিল। আপনারা যদি দেখেন যে বিগত 15 বছরে বাংলাদেশে যত দুঃশাসন হয়েছে, বিশেষ করে বিগত 15 বছরে যারা বাংলাদেশের যে সমস্ত দেশপ্রেমিক জনগণ নেতা ভারতের বিরুদ্ধাচরণ করেছে, তাদেরকে হয় গুম করা হয়েছে অথবা তাদেরকে হত্যা করা হয়েছে। আমি নাম বলছি, আপনি দেখেন বাংলাদেশে ইলিয়াস আলী শুধুমাত্র ভারতের বিরোধিতার কারণে ভারতের নীল নকশার মাধ্যমে তাকে গুম করা হয়েছে। এবং বিশেষ করে ওয়ার ট্রাইব্যুনাল যেটাকে বলে যুদ্ধ অপরাধের বিচার আপনি দেখেন, সালাউদ্দিন কাদের চৌধুরী চরম ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল দেশের স্বার্থে। মৌলানা মতিউর রহমান ইসলামী, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মীর কাসেম আলী, এরকম যারা দেশপ্রেম, যারা ভারতের বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে শেখ হাসিনার মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা এখান থেকে তীব্র নিন্দা জানাই। এবং আপনি দেখেন যে বাংলাদেশে যে ভারত বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে, আমরা এটা প্রতিরোধের উপায় কি? আমরা এখান থেকে বলতে চাই, ভারতের কোন পণ্য আমরা কিনব না, ভারতের সকল পণ্য আমরা বর্জন করব। ভারতের পেঁয়াজ আমরা যদি না খাই কি হবে? আমরা ভারতের পেঁয়াজ খাবো না। বর্তমান ইন্টিমেন্ট গভর্নমেন্টকে বলবো, তারা তুরস্ক আছে, অনেক দেশ আছে, যেই সমস্ত জিনিস ভারতের সাথে আমদানি নির্ভর, আমরা সেই জিনিস বর্জন করব। কারণ আমরা ভারতের চিকিৎসা নেব না, আমাদের দেশে ভালো চিকিৎসা আছে। আমি নিজেই তার সাক্ষী। আমার হার্ট অ্যাটাকের পরে আমি ভারতে রিং লাগাতে যাই। রিং লাগাতে যাওয়ার পরে বাংলাদেশ থেকে ইবনে আমার বাবার বন্ধু কর্নেল জিয়াদ আমাকে বলছে, মাসুদ তুমি ভারত থেকে তোমার চিকিৎসা দরকার নেই, আমার দেশে আসো, ইবনে সিনায় রিং লাগাও। আমি ইবনে সিনায় রিং লাগিয়েছি, এখনো আল্লাহর মধ্যে বেঁচে আছি। কেন আমরা ভারতে চিকিৎসা নিতে যাব? পৃথিবীর অনেক দেশ আছে কম খরচে চিকিৎসা নেয়। আপনি ভারতের সাথে বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দেন। কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষা করবে, হাল নিয়ে ভিক্ষা করবে। কলকাতার ব্যবসায় ধস নামবে, ভারতের ব্যবসায় ধস নামবে। আমরা এখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, তোমরা আমাদেরকে, তোমাদের বিরুদ্ধে আমরা 52 বছর যাবৎ আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে আছি। আমাদেরকে যুদ্ধের ভয় দেখাবে না, অস্ত্রের ভয় দেখাবে না। আমাদের প্রধান শক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, তোমাদেরকে ভয় পাই না, তোমাদেরকে ভয় পাই না। আমি আরো হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই যে বর্তমান যে গভর্নমেন্ট আছেন, যাদেরকে আমরা অন্তর্বর্তী সরকার বলি বা বিপ্লবী সরকার বলি বা গণতন্ত্রের সরকার বলি, তারা জনগণের সরকার। এই দেশের জনগণ শেখ হাসিনা এদেশ থেকে, আমার পূর্ববর্তী বক্তা, আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক শহীদ ভাই বলেছেন, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়নি, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমরা সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা ডাক্তার এসএম জাহিদ হোসেন এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি প্রধান অতিথির আসন গ্রহণ করছেন। আমরা আমাদের প্রিয় নেতার বাকি বক্তব্য এখন শুনছি। জাহিদ ভাই আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার 2 মিনিটে আমি আমার বক্তব্য শেষ করব। আপনি দেখেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 15 বছর কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। তিনিও ভারত বিরোধী ছিলেন। তিনি যদি ভারতের কাছে মাথা নত করতেন, শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকতে পারত না। বাংলাদেশের জনগণ
ভারতের জনগণের সাথে বন্ধুত্ব চায়, কোন সরকারের সাথে বন্ধুত্ব চায় না। আমাদের মেসেজ ক্লিয়ার। ভারত যদি সংশোধন না হয়, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে না চায়, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই দেশের জনগণ ভারতের আধিপত্যবাদকে স্বীকার করে না। ভারত যদি গণতন্ত্র বিশ্বাস করে, ভারত পলাতক শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্র শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায় না। ধিক্কার জানাই ভারতকে, ধিক্কার জানাই মোদীকে। একজন পলাতক, সেডিস্ট, বিশ্বাসঘাতক, খুনি শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত চাই। আমরা তার বিচার চাই। সে যা করেছে তার বিচারে তার 200-250 মামলা, 200-250 মামলার ফাঁসি হবে। এদেশের জনগণ বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে এবং ইন্টিমেন্ট গভর্নমেন্টকে আমরা বলছি, এদেশের জনগণ আপনাদের সাথে আছে। আপনার কোন ভারতীয় দালালদের আপনাদের প্রশাসনে রাখবেন না। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ভয়েস অফ টাইম জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় নেতা আব্দুল্লাহ মাসুদ অসাধারণ সময় উপযোগী বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী জননেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদীর উত্তরসূরি, জামাত ইসলামী বাংলাদেশ কেন্দ্র নির্বাহী কমিটির কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ টাইমস কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জনাব ফারুকুল ইসলাম, আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য